জি 24 ঘন্টা স্পেশাল 24 নিয়ে আমি সব্যসাচী আসি আপনাদের সঙ্গে। কয়েক বছর আগেও চিকিৎসকদের নিয়ে একটা বিরক্তি খারাপ লাগার ভাব ছিল সাধারণ মানুষের মনে। হাসপাতাল ভাঙচুর, চিকিৎসকদের ওপর হামলা, এসব খবর হতো হামেশাই। পাল্টা হবু ডাক্তারদের আন্দোলনও দেখেছি আমরা। এই অবস্থাটা পাল্টে গেল কোভিডের সময়। আমরা বুঝতে শিখলাম নতুন করে ডাক্তারদের গুরুত্বটা আমাদের জীবনে ঠিক কতটা। মৃত্যু মিছিলে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা চিকিৎসকদের স্যালিউট ছিল গোটা বিশ্বের। ডাক্তাররা আবার শ্রদ্ধার, ভালোবাসার হয়ে উঠলেন। আর তাদের নিয়ে উদ্বেগটা বাড়ল কখন? ঠিক আরজি করের ঘটনায়। হাসপাতাল আর ডাক্তারি পড়াশোনার অন্ধকার অনেক দিক সামনে এলো আমাদের। সেই উদ্বেগের কিছু দিক নিয়ে কথা বলবো আজ। যে উদ্বেগের অন্ধকারে হারিয়ে যান অসংখ্য পড়ুয়া। কেউ পড়া ছেড়ে দেন, কেউ জীবন। ডাক্তার মনের অসুখের খোঁজ দেব আজ স্পেশাল 24-এ। গতকালই ছিল বিশ্ব স্বাস্থ্য দিবস। আর এই স্বাস্থ্য রক্ষার ভার যাদের হাতে, সেই ডাক্তারদের স্বাস্থ্য নিয়ে কিন্তু কখনো আলোচনা হয় না। আলোচনা হয় না তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে। মানসিক স্বাস্থ্য যে কোন জায়গায় তাদের, আজ সে কথা বলবো। যাদের হাতে দেশের ভবিষ্যৎ স্বাস্থ্যের ভার থাকবে, তাদের মানসিক অবস্থা কেমন, সেই খোঁজ করেছিলেন ডাক্তার বিবেক পাণ্ডে। তথ্যের অধিকার আইনে মিলেছে চমকে ওঠার মতো তথ্য। আগামী 15 জুন দেশ জুড়ে ডাক্তারির স্নাতকোত্তরের প্রবেশিকা পরীক্ষা শুরু। তার আগে চিন্তার তথ্য দিচ্ছে জাতীয় মেডিকেল কমিশন। যা তথ্যের অধিকার আইনে জানতে চেয়েছিলেন চিকিৎসক বিবেক পাণ্ডে। চিকিৎসক জানতে চেয়েছিলেন ভবিষ্যতে যারা পুরোপুরি ডাক্তার হয়ে উঠতে চলেছেন, সেই ডাক্তারি পড়ুয়াদের হাল হকিকত কেমন। জাতীয় মেডিকেল কমিশন গোটা দেশের 512টি মেডিকেল কলেজের 2018 থেকে 23 সালের একটা হিসেব দিয়েছে। সেই হিসেব অনুযায়ী 1166 জন বিভিন্ন মেডিকেল কলেজ থেকে পড়া ছেড়েছেন। এর মধ্যে 160 জন এমবিবিএস করতে করতেই কলেজ ছেড়েছেন। এমবিবিএস করার পর পোস্ট গ্র্যাজুয়েট করতে করতে পড়া ছেড়ে দিয়েছেন 1006 জন। এমবিবিএস করার পর পোস্ট গ্র্যাজুয়েট করতে করতে বিভিন্ন মেডিকেল কলেজ থেকে পড়া ছেড়ে দেওয়ার একটা বিস্তারিত হিসেব মিলেছে। জাতীয় মেডিকেল কমিশন জানিয়েছেন, এক্ষেত্রে জেনারেল সার্জারি থেকে পড়া ছেড়েছেন 114 জন, 50 জন অর্থোপেডিক পড়তে পড়তে থেমে গিয়েছেন, 103 জন গাইনোকোলজি, ইএনটি থেকে 100 জন বিভিন্ন মেডিকেল কলেজ থেকে পড়া ছেড়ে দিয়েছেন, 56 জন জেনারেল মেডিসিনের পড়াশোনা শেষ করেননি, পেডিয়াট্রিক থেকে 54 আর অন্যান্য বিভাগ থেকে 529 জন পড়াশোনা করতে করতে ছেড়ে দিয়েছেন। শুধু ড্রপ আউট নয়, মানসিক চাপে ঘটেছে আত্মহত্যার ঘটনাও। গত 5 বছরে মিলেছে 119 জন ডাক্তারি পড়ুয়ার আত্মহত্যার হিসেব। এমবিবিএস পড়তে পড়তে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন 54 জন হবু ডাক্তার। এমডি ও এমএস করার সময় আত্মহত্যা করেছেন 55 জন। ডাক্তাররাও মানুষ, কিন্তু ডাক্তারদের হেলথের উপরে কিন্তু নজর দেওয়া হচ্ছে না। একটা যে ফ্যামিলির কথা দেখা যাচ্ছে, প্রেশার রয়েছে, একাডেমিক্স, ক্লিনিক্যাল রেসপন্সিবিলিটি যোগ হয়ে একটা ডিপ্রেশনের জায়গা থাকছে, কিন্তু সেই তার হেলথের প্রতি একদমই নজর দেওয়া হচ্ছে না। বা তাদের ভালনারেবল যে গ্রুপ আছে, তাদের যে মাঝে মধ্যে সাইকোলজিক্যাল কাউন্সিলিং দরকার, সেটাও এখানে করার কোনো ব্যবস্থা নেই। অর্থাৎ যারা স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব নেবেন, তাঁদেরই শারীরিক মানসিক স্বাস্থ্যে ফাঁক থেকে যাচ্ছে। ক্যামেরায় অরিন্দম সরকারের সঙ্গে অয়ন শর্মা, জি 24 ঘন্টা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এই পরিস্থিতি তৈরি হচ্ছে? মাথায় রাখবেন, এটা সরকারি হিসেব, এর বাইরেও হয়তো অনেকে থেকে গিয়েছেন। 23 সালের পর এই সংখ্যাটা আরও বেড়েছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। ফলে এটুকু বোঝা যাচ্ছে, সমস্যা যা ছিল সেটা কমেনি, বরং বেড়েছে। কি সমস্যা, কি এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে হবু ডাক্তারদের, সেটা খোঁজার চেষ্টা করি, চলুন। একাধিক সিনিয়র চিকিৎসকরা বলছেন, বিভিন্ন মেডিকেল কলেজ থেকে ড্রপ আউট থেকে ডাক্তারি পড়ুয়াদের আত্মহননের পথ বেছে নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু একাধিক কারণ থাকে। প্রথমত তারা বলছেন যে সিনিয়রদের দাপট, বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে যেভাবে সিনিয়রদের দাপট রয়েছে, তাদের জুনিয়রদেরকে বাধ্য করা হয় তাদের ডিউটি করতে। পাশাপাশি বলা হচ্ছে র্যাগিংয়ের শিকার হচ্ছে, এবং একটানা ডিউটি, প্রায় 36 ঘন্টা ডিউটির পর তারপর পড়াশোনা করা, এই চাপ অনেকেই নিতে পাচ্ছেন না। পড়াশোনার বিপুল চাপ, সেই চাপ সামলে হাসপাতালে ডিউটি, যে ডিউটির সময়ের কোনো ঠিক নেই। কখনো 36, কখনো 42 ঘন্টা,
টানা ডিউটি। ডাক্তার হওয়ার মানসিক প্রস্তুতি ঠিকমতো তৈরি হওয়ার আগেই ডাক্তারি করতে ছুটতে হয় পড়ুয়াদের। এক অসম্ভব শারীরিক ও মানসিক ধকল, যার জেরে অনেকেই পড়াশোনা শেষ করতে পারছেন না। এটার কারণ কিন্তু একটা নয়, এটা বেসিক্যালি কিন্তু মাল্টিফ্যাসেটেড, মানে অনেকগুলো কারণের জন্য হয়। যেমন হচ্ছে এই স্টুডেন্টদের উপর একটা একাডেমিক প্রেশার থাকে, তার সাথে ক্লিনিক্যাল রেসপন্সিবিলিটি থাকে। এবার দেখা যায় টানা ডিউটি আওয়ার্স, রেস্ট নেওয়ার সময় নেই, ঘুমোতে পারছে না। বিশেষ করে অভয়া ক্যাসের সময় তার টানা ডিউটি আওয়ার্স 6 আওয়ার্স বলে অভিযোগ এখনও পর্যন্ত রয়েছে, এবং এইরকমই ডিউটি আওয়ার্স তাদের থাকে। এবং দেখা যাচ্ছে বিভিন্ন মেডিকেল কলেজে তাদের যে গ্রিভেন্স রিড্রেসাল মেকানিজম সেটাও ঠিকঠাক নয়, মানে তারা অভিযোগ জানাচ্ছে, সেই অভিযোগের সলিউশন ঠিকঠাক হচ্ছে না। তারপর দেখা যাচ্ছে যে সেই একটা টক্সিক এনভায়রনমেন্ট ক্রিয়েট হচ্ছে কিছু কিছু সিনিয়রের দ্বারা, সেইগুলো ঠিকঠাক কখনোই করা সম্ভব হচ্ছে না। তারপরে যদি দেখা যায় যে আমাদের দেশে একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, ধরুন সাউথের লোক যারা ওয়েস্ট বেঙ্গলে আসছে বা এই নর্থ ইস্ট জোনে আসছে, বা এখানকার লোকজন যখন সাউথে যাচ্ছে, তখন এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু একটা সমস্যা তৈরি করে দিচ্ছে। এই অভিযোগ দেশের প্রায় সব মেডিকেল কলেজে। পড়াশোনা ছেড়ে দেওয়া থেকে আত্মহত্যার ঘটনা, যা প্রভাব ফেলে বাকি ডাক্তারি পড়ুয়াদের মনেও। একই অবস্থা বাংলার মেডিকেল কলেজগুলিতেও। উদ্বেগের ছবি কলকাতাতেও। দেখুন, কলকাতায় বেশ কয়েকটা ইনসিডেন্ট আমি জানি। আমি তাদের যেহেতু তারা অলরেডি মারা গেছেন, আমি তাদের নাম বলতে চাইছি না, কিন্তু তাদের বেশ কিছু জায়গায় দেখা গেছে যে কেউ কেউ ডিপ্রেশনে ছিল, এবং সেই ডিপ্রেশনে একটা বড় কারণ যে তারা পড়াশোনা করতে সে একাডেমিক প্রেশার একটা রয়েছে। এর আগে অভিযোগ উঠেছে তার একজনের, আমি ক্ষতি দেখছিলাম যে তার মার্কস কোনো কারণে কম হওয়ার জন্য বা 0 পাওয়ার জন্য প্র্যাকটিক্যালে সে অভিযোগ তুলেছিলেন। আবার কেউ কেউ মানিয়ে নিতে পারেনি, ডিপ্রেশনের শিকার। একজন আমাদের আরজি করে, আমি যতদূর জানি 7 তলা থেকে ডিউটি আওয়ার্সে, মানে ডিউটি রত অবস্থায় লাফ দিয়েছিলেন। তো বিভিন্ন সময়ই বেশিরভাগ কারণই কিন্তু উঠে এসছে, দেখা যাচ্ছে যে তারা ডিপ্রেশনে ভুগছিলেন, বা দেখা যাচ্ছে যে একাডেমিক বা প্রেশার, ক্লিনিক্যাল রেসপন্সিবিলিটি এইগুলোর সাথে অ্যাডজাস্ট করতে পারছিলেন না। এবং সেক্ষেত্রে তাদের যে যেটুকু কাউন্সিলিং দরকার বা যে তাদের গ্রিভেন্স রিড্রেসাল মেকানিজম আরও স্ট্রিক্ট হওয়া দরকার, সেটা অনেক ক্ষেত্রেই নেই। ইদানিংকালে শুধুমাত্র কলকাতা নয়, নর্থ বেঙ্গল থেকে শুরু করে বর্ধমান মেডিকেল কলেজ, বিভিন্ন মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের, ডাক্তারি পড়ুয়াদের মধ্যে আত্মহত্যার প্রবণতা খুব পরিমাণে বেড়ে গেছে। আমরা যদি দেখি যে এর অন্যতম কারণ যদি দেখা যায়, সেটা হচ্ছে যে নতুন ছাত্রছাত্রীরা যখন ডাক্তারি পড়তে আসে, নতুন পরিবেশ, সে নতুন পরিবেশে খাপ খাওয়ানোর ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা হিসাবে কাজ করে যে র্যাগিং। যেভাবে ইদানিংকালে পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিকেল কলেজে র্যাগিং এবং র্যাগিং নেয় ছাত্র সংগঠন, যারা শাসক দলের ছাত্র সংগঠন থাকে, তারা একটা পলিটিক্যাল র্যাগিং নেয়। সে র্যাগিংয়ের শিকার হয়েই অধিকাংশ ক্ষেত্রে ইউজি এবং পিজি যে ছাত্রছাত্রীরা, তারা মানসিকভাবে তারা অত্যন্ত চাপে থাকে, এবং সেই চাপ গ্রহণ করতে না পেরেই অধিকাংশ ক্ষেত্রে তারা আত্মহত্যার পথ বেছে নেয়। ডাক্তারি পড়াশোনাটা রোজগারের, এতটুকু ফাঁকি দিলে সে ফাঁক বাড়তে বাড়তে এমন জায়গায় যায় যে সামলানোর পরিস্থিতি থাকে না, বলছেন হবু ডাক্তাররা। সেটাও একটা বড় চাপ বলে দাবি তাদের। প্রত্যেক দিনের ক্লাসের পর আমরা সেই ক্লাসের যা টপিক প্রত্যেক দিন কভার করি আর কি। সে যদি করা যায় তাহলে চাপ পড়বে না। যদি এরকম যদি জমতে থাকে পড়াটা, তাহলে অনেক পরের দিকে চাপ পড়তে পারে আর কি। সেমিস্টারের সময় বা প্রফেশনাল এক্সামের সময় তখন হিউজ সিলেবাস মাথার উপর চাপ থাকে, তখনই হয়তো ওরা কিছু না পেরে ড্রপ আউট হতে পারে আর কি। কারণ বহুবিধ, কিন্তু সে কারণ খুঁজে বের করা হয় না। আর ডাক্তার মনের অসুখ বাড়তেই থাকে, তা সে কলকাতা হোক বা জেলায়। বিভিন্ন মেডিকেল কলেজে যারা ডাক্তারি পড়ুয়ারা রয়েছেন, তাদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী গোটা কলকাতা জুড়ে 2010 সাল থেকে এখনো পর্যন্ত প্রায় 7 জন ডাক্তারি পড়ুয়ার আত্মঘাতী হয়েছেন। কারণ এক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে ডিপ্রেশন, অনেক জায়গায় দেখা গিয়েছে পরীক্ষায় কম নম্বর পাওয়া, অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে হাউস স্টাফ শিফট করছেন কিন্তু পিজিটিতে ভালো কলেজ না পাওয়া, এবং পছন্দের বসে ডাক্তারি পড়তে আসা আর অ্যানাটমি ক্লাস দেখে সেই চাপ না নিতে পারা, এমনই একাধিক কারণ রয়েছে, যে কারণের জন্য এই সমস্ত প্রায় 7 থেকে 8 জন ডাক্তারি পড়ুয়া তারা আত্মঘাতী হয়েছেন। তবে এই সংখ্যাটা শুধুমাত্র কলকাতার ক্ষেত্রে 7 জন হলেও গোটা রাজ্য জুড়ে এই সংখ্যাটা আরও বেশি, এমনটাই জানাচ্ছেন ডাক্তারি পড়ুয়ারা। ক্যামেরায় অরিন্দম সরকারের সঙ্গে অয়ন শর্মা, জি 24 ঘন্টা, কলকাতা।
পরিস্থিতি এখন অনেক পাল্টে গিয়েছে। আগেকার ডাক্তারদের থেকে এখনকার ডাক্তাররা অনেক বেশি চাপে থাকেন। পেশা এখন অনেক বেশি ভালোবাসা দাবি করে, আর সেটা না হলে মুশকিল, বলছেন কলকাতা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডক্টর অঞ্জন অধিকারী। খুবই চিন্তার বিষয়। চিকিৎসকদের অবস্থান খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে সমস্ত দিক থেকে। সমাজ খুব দ্রুত পরিবর্তন হয়ে গেছে। চিকিৎসকদের কাছে মানুষের এক্সপেকটেশন ভীষণ বেড়ে গেছে। এখন রোগীরা প্রতি কথায় কারণ জানতে চান। এখন ইন্টারনেট এসে গেছে। আমি একটা ওষুধ লিখলে রোগী আমার ঘরের বাইরে গিয়ে দেখে নেবে এই ওষুধটা কিসের জন্য দিয়েছি। ফিরে এসে প্রশ্ন করছে যে ডাক্তারবাবু, আমার তো এই রোগ হয়নি, আমার তো গায়ে ব্যথা নেই, কিন্তু আপনি লিখেছেন একটা ব্যথার ওষুধ। এই পেশায় থাকতে গেলে নিজেকেও ভীষণ পরিমাণে তৈরি করে নিতে হবে, সেই দিন এসে গেছে। আর সমস্তটা ডকুমেন্টেড। আমি যদি একটা ওটি করি, ক্যামেরা লাগানো আছে, আমি কিরকম ওটি করছি, আমার পালানোর জায়গা নেই চিকিৎসক হিসাবে। ফলে দায়িত্ব বাড়ছে। আমি চিকিৎসক, আমি অ্যাডমিনিস্ট্রেটর। এখানে আমার বাইরে লাইন লোক দাঁড়িয়ে আছে প্রবলেম সলভের জন্য। এই ওষুধ পাচ্ছে না, তার ক্যান্সারের চিকিৎসা হয়নি, অমুক বেড পায়নি, সে ভেন্টিলেটর পায়নি। আমি যদি এই কাজ ভালোভাবে আত্মস্থ না করি, আমি রোগীদেরও স্যাটিসফাই করতে পারবো না, নিজেকেও স্যাটিসফাই করতে পারবো না। এই একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। ডিউটি সামলে পড়াশোনা, তারপর একটা ব্যক্তিগত জীবন, ভালো লাগা মন্দ লাগা তো রয়েছে, হাঁফ ধরে যায়। আমরা কথা বলেছিলাম ডাক্তারি পড়ুয়াদের সঙ্গে, সমস্যাটা কোথায় খুঁজে বের করার চেষ্টা করেছিলাম। খারাপ লাগার অনেক কথা উঠে এলো, যে খারাপ লাগা থেকে এই শহরেরই অনেক মেডিকেল কলেজ তার পড়ুয়াদের আত্মহত্যা দেখেছে। কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজের তথ্য বলছে, বিগত কয়েক বছরে একাধিক ডাক্তারি পড়ুয়া বেছে নিয়েছেন আত্মহত্যার পথ। কামারহাটি ইএসআই কোয়ার্টার থেকে উদ্ধার হয় আরজিকর মেডিকেল কলেজের এমবিবিএস এর দ্বিতীয় বর্ষের পড়ুয়ার ঝুলন্ত দেহ। জোকা ইএসআই হাসপাতালের হস্টেল রুমে আত্মঘাতী এমবিবিএস এর পড়ুয়া। পড়াশোনার চাপ থেকে আত্মঘাতী উত্তরপ্রদেশের আগ্রার বাসিন্দা। কলকাতা মেডিকেল কলেজে এমবিবিএস ফাইনাল ইয়ারের ডাক্তারি পড়ুয়া আত্মঘাতী। এনআরএস মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়া অর্কপ্রভ দাস আত্মঘাতী। আরজিকর মেডিকেল কলেজে পেডিয়াট্রিকের পিজিটি পৌলমী সাহা আত্মঘাতী, 8 তলা থেকে ঝাঁপ। আরজিকরের পিজিটি পড়ুয়া অপরূপা মিত্র নিজের বাড়িতেই আত্মঘাতী। কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের হস্টেল রুমে আত্মঘাতী প্রদীপ্তা দাস। আত্মহত্যার কারণ নিশ্চয়ই একমুখী নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পড়াশোনার চাপ, পেশার প্রত্যাশা অনেকটাই জীবন শেষের পথে নিয়ে গিয়েছে হবু ডাক্তারদের। এবার বিভিন্ন ক্ষেত্রে সেটা আপনার ডিপার্টমেন্টাল প্রেশার বা ওয়ার্ক প্রেশার, সমস্ত ডিপার্টমেন্টে ডিফারেন্ট থাকে এবং অনেকেই সেই চাপটা নিতে পারে না। সেই জন্য হয়তো তারা সেই স্ট্রিম ছেড়ে দেয়, বা কেউ খুব চাপের মুখে নিজেদের জীবনটা ত্যাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে, সমস্ত মানুষকে যে কোনো মনস্তত্ত্ববিদের সামনে বসে কাউন্সিলিং করা উচিত এবং এই ধরনের খুব কঠিন ডিসিশন নেবার আগে বাবা মা এবং যারা ডিপার্টমেন্টাল হেড তাদের সাথে আলোচনা করা উচিত। বেশিরভাগই সব ডিউটি টাইম দিবে, পড়াশোনার তো টাইম খুবই কম, কারণ সবাই একটা টাইমের মধ্যে ডিউটিতে চলে আসে। কারণ 9টা সামথিং 10টা থেকে তাদের শুরু হয় এবং 4টা-5টা পর্যন্ত থাকতে হয়, এবং ওটা গিয়ে আবার জ্যাম আছে, গিয়ে বাড়িতে গিয়ে পড়াশোনা করা সম্ভব হচ্ছে না। অ্যাকচুয়ালি সম্ভব হচ্ছে না, কারণ তাই মানুষের মধ্যে স্ট্রেস চলে আসে মাঝে মধ্যে। কিন্তু এক্সামেরও একটা ব্যাপার থাকে, তো ওখানে চাপের থাকে। ওখানে এর মধ্যে যেটা 36 আওয়ার্স যে শিফটগুলো হয় সেটা সত্যিই খুব চাপের, এবং আমাদের এখন যে নিট পিজি যে এক্সামটা, সেখানেও কম্পিটিশান অনেক হারে বেড়ে গেছে, যার জন্য আমাদের এমবিবিএস পড়ুয়াদের মধ্যে একটা কম্পিটিশানের ভাব তৈরি হয়েছে। আর এই কম্পিটিশানগুলোকে না নিতে পেরেই ঠিক এই আত্মহত্যার যেটা হচ্ছে পেশেন্টের চাপ, এগুলো তো ডেফিনেটলি। আর এই আত্মহত্যার জন্য আমাদের অবশ্যই কাউন্সিলিং করা দরকার, সাইকোলজিস্টদের নিয়ে সাইকোলজি কাউন্সিলিং করা দরকার। যে ব্যবস্থাগুলো আনলে আমার মনে হয় যে ভালো হবে। শুধু কলকাতা তো নয়, গোটা বাংলা, গোটা দেশেই এই ছবি। জাতীয় মেডিকেল কমিশনের তথ্য এই উদ্বেগের ছবি কিছুটা তুলে ধরেছে।
যারা বিভিন্ন মেডিকেল কলেজের যারা অধ্যক্ষরা রয়েছেন, উপাধ্যক্ষরা রয়েছেন, তারা বলছেন যে রোগীদের যেভাবে চাপ রয়েছে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে, তারপর পড়াশোনা সমস্তটা সেই চাপ নিতে পারছেন না তারা। সেখানে কাউন্সেলিং করার দরকার তাদের প্রতিনিয়ত। পাশাপাশি প্রত্যেকটি মেডিকেল কলেজ, দেশের প্রত্যেকটি মেডিকেল কলেজে যে স্নাতকোত্তরের যারা ডাক্তারি পড়ুয়া রয়েছে তাদের যে স্টাইপেন্ড, সেই স্টাইপেন্ড সমান হওয়া উচিত। সব মিলিয়ে এই পরিসংখ্যান রীতিমতো ভয় ধরাচ্ছে গোটা দেশ জুড়ে। ক্যামেরায় দেবাশিস চন্দ্রের সঙ্গে অয়ন শর্মা, জি24 ঘন্টা, কলকাতা। এই পরিস্থিতি আগে ছিল না তা কিন্তু নয়, কিন্তু এটা এখন বাড়ছে বলে মনে করছেন বিপ্লব চন্দ্রের মতো চিকিৎসকরা। অর্থাৎ নিউ জেনারেশন ডাক্তারদের ক্ষেত্রে চ্যালেঞ্জ দিনকে দিন আরও বাড়ছে। বিষয়টা হচ্ছে যে ডাক্তারি পড়তে গিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে যে অবসাদ, ডিপ্রেশন, সেখান থেকে কোর্স ছেড়ে MBBS, MD, MS করতে এসে ছেড়ে চলে যাওয়া অথবা আত্মহত্যার ঘটনা, এটা 2018 থেকে অত্যন্ত বেড়ে গেছে। আগে একদম ছিল না তা বলবো না, কোভিড পরবর্তী সময়ে আরও বেড়েছে। এর মূল কারণটা কি? মূল কারণ কিন্তু কারিকুলামের শুধু চাপ সেটা নয়। আসলে ন্যাশনাল মেডিকেল কমিশন বিশেষ করে চালু হওয়ার পর থেকে পরীক্ষার চাপ, আননেসেসারি আইটেম পার্ট MBBS এর চাপ, এগুলো বেড়েছে। বেডসাইড ক্লিনিক্স অর্থাৎ ডাক্তারি শেখার যে হাতেখড়ি যেটা হয় রুগীর পাশে দাঁড়িয়ে, সেটার ওপর ন্যাশনাল মেডিকেল কমিশন কিন্তু গুরুত্ব কমিয়ে দিয়েছে। এটা কিন্তু অত্যন্ত একটা খারাপ পদক্ষেপ। তার ফলে শুধু বই পড়ে ডাক্তারি শেখাটা ভালো করে যাচ্ছে না। এটা কিন্তু একটা বিরাট ক্ষতি, একটা মেডিকেল স্টুডেন্টের ডিপ্রেশনের একটা বড় কারণ। নাম্বার 2 হচ্ছে মেডিকেল কলেজ হস্টেলগুলোতে যে পরিবেশে সিনিয়র জুনিয়রকে হেল্প করবে, বন্ধুকে হেল্প করবে, মানে পড়াশোনা, তার সঙ্গে খেলাধুলা, বড় মানুষদের, মেডিকেল সায়েন্সের পায়োনিয়ার যারা, তাদের জীবনী চর্চা, সোশ্যাল অ্যাক্টিভিটির মধ্যে ডাক্তারদের যুক্ত থাকা, এগুলো কিন্তু ন্যাশনাল মেডিকেল কমিশন বলুন বা এর আগে MCIও সেইভাবে কোনোদিনই ধ্যান দেয়নি। তার ফলে শুধু ঘরে বসে পড়াশোনা করলে কিন্তু অবসাদ আরও বাড়বে। আর একটা থার্ড হচ্ছে যে বিভিন্ন মেডিকেল কলেজে যারা ইউনিয়নে আছে বা রুলিং পার্টির প্রশাসনে যারা আছে, তাদের ছাত্ররা, তাদের ছাত্র সংগঠনের নেতারা, তাদের র্যাগিং এবং কলেজ কর্তৃপক্ষও কিন্তু ছাত্রদের প্রতি সহৃদয় ব্যবহার করেন না। আর এই নিয়ে কি বলছেন মনোরোগ বিশেষজ্ঞ রঞ্জন ভট্টাচার্য, শোনাই আপনাদের। একটা তো মনে রাখতে হবে, বহু দূর দূরান্ত থেকে যারা সেন্ট্রাল কোটাতে বা স্টেট কোটাতে আসছেন, তাদের এই একটা কালচারাল ইন্টারমিংলিং হয়, যেটাকে আমরা বলি অ্যাকালটারেশন। এই অ্যাকালটারেশনে হোস্টেল লাইফে থাকা, কিন্তু এখানে আত্মহত্যার যে মেইন কারণটা উঠে আসে, সেটার একটা তো পড়াশোনার আশানুরূপ ফল না করা। যারা স্কলার স্টুডেন্ট তারা এখানে এসে ইউজি বা পিজি লেভেলে দেখছেন যে ক্রমবর্ধমান চাপ, তার সাথে ডিউটির চাপ এবং থিসিসের ক্ষেত্রে বা ডিসার্টেশনের ক্ষেত্রে একটা প্রতিযোগিতামূলক অধ্যায় শুরু হয় এবং অমানসিকভাবে তাদের ডিউটি আওয়ার্স গুলো যেগুলো সেটা ক্রস করে যায়, নির্দিষ্ট সময় পেরিয়ে অনেকক্ষণ তাদের কিন্তু কলেজে ডিউটি করতে হয়। এর ফলে কিন্তু একটা গভীর মানসিক অবসাদ নেমে আসে। এছাড়া আরজি কর আন্দোলনের অন্যতম মুখ ছিলেন চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়া। তিনি কিছু পরামর্শ দিচ্ছেন, কি শোনাই। অবশ্যই একটা ডিউটির রস্টার হবে, নির্দিষ্ট ডিউটি রস্টার মেনে ডিউটি করানো হোক, 1। 2, পড়াশোনা এবং কাজ এবং তার সঙ্গে কিছু এক্সট্রা ফ্রি টাইম যেটা লাইফ স্টাইলটাকে ব্যালেন্স করে, সেরকম একটা রস্টার থাকবে, এটা আশা করি। 3, সেটা হলো আপনার যেখানে যে ডিউটি করছে, ডিউটিরত অবস্থায় তার নিজস্ব একটা রেস্ট রুম এবং তার যে খাওয়া দাওয়া ঠিকঠাক সে পাচ্ছে কি না, কাছাকাছি কলেজের ক্যান্টিন, কলেজের আশেপাশে আপনার হসপিটালের আশেপাশে খাওয়া দাওয়ার বেশি একটা ব্যবস্থা করা, বেশি একটা রিফ্রেশমেন্ট, সেটা হওয়া খুব জরুরি। এবং সর্বশেষ যেটা বলা দরকার সেটা হলো আপনার পড়াশোনার এনভায়রনমেন্ট। আমাদের মেডিকেল প্রফেশন নয়, এগুলো অনেক প্রফেশনেই এরকম আছে যে একটা প্রফেশনাল হ্যাজার্ড, যে প্রফেশনাল হ্যাজার্ডটা কিন্তু আমি যেহেতু ডাক্তারি পেশার সঙ্গে জড়িত, আমার মনে হয় এই ডাক্তারি পেশাতে অনেক বেশি। সেটা
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।